সুপ্রিয় দর্শক, শুরু করছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠান। আপনারা জানেন এই অনুষ্ঠানে বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে থাকি, মুনাওয়ার মইনুল। এবং এই অনুষ্ঠানে আমরা নানা রকমের সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এই সেফটি ডেভেলপমেন্টের এই পর্যায়ে এসে একটা নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এবং বরাবরের মতো এই অনুষ্ঠানে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই তাদের সাথে পরিচয় হই। আমার ডান দিকে আছেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। এবং আমার বাঁদিকে আছেন উনিও বিশিষ্ট একজন কনসালটেন্ট, এয়ার কন্ডিশন, ফায়ার সেফটি এবং আপনার কোড নিয়ে উনি কাজ করেন। বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন ইঞ্জিনিয়ার। আপনাকে স্বাগত জনাব হাসমতুজ্জামান। ধন্যবাদ। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য এখানে এসছি, কথাটা হচ্ছে যে স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং আমাদের জাতীয় অগ্রাধিকার। আমরা সবাই জানি স্বাস্থ্য হচ্ছে মৌলিক অধিকার। যে কোনো নাগরিক মাত্রই তার মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যটা অবশ্যম্ভাবী পেতে হবে। এই স্বাস্থ্যসেবার অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আজকে শুধু অবকাঠামো নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে এই স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিষয়ে। তার মধ্যে এবং সম্প্রতি যেটা ঘটলো সেটা হচ্ছে যে একটি হাসপাতালে আপনার 6 জন শিশু মৃত্যুবরণ করেন নানা কারণে। তো আমাদের সৌভাগ্য আজকে আমাদের এই অনুষ্ঠানে এই যে হসপিটালে 6 জন শিশু মৃত্যুবরণ করেন সেখানে উনি গিয়েছেন। যেহেতু ওনার এখানে সংশ্লিষ্ট বিষয়ে উনি কাজ করার অভিজ্ঞতা আছে, অবকাঠামো নিয়ে, এয়ার কন্ডিশন নিয়ে এবং কোড নিয়ে। তো আজকে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে ঘটনাটা কি ঘটেছিল, কেন ঘটেছিল, কি হতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সরকারি যে মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি হয়েছে তাদের রিপোর্ট পেশ হয়েছে। সেখানে স্পষ্টত আজকের পত্রিকায় এসছে, ওনারা বলেছেন যে ওখানে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে এটা হয়েছে বলে ওনারা পত্রিকাতে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে টেকনিক্যাল, সেগুলো বিষয়ে আমরা একটু সহজভাবে জানার চেষ্টা করবো। জনাব ইঞ্জিনিয়ার হাসমতুজ্জামান, আপনি এই বিষয় নিয়ে কাজ করেন, বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রজেক্টে আপনি কনসালটেন্সি করেছেন। সেদিক থেকে একটু জানতে চাই আসলে ওই দিন আপনি যে পরিদর্শন করেছেন আদ্দিন হসপিটালে, ঘটনাটা কি ঘটেছিল? ধন্যবাদ আপনাকে। আমরা ঘটনার পরপরই দুপুরের দিকে আমরা 4 জন ইঞ্জিনিয়ার ইন্সপেকশনে যাই। ওই হাসপাতালে আমরা দেখতে পাই যেখানে বাচ্চাগুলো মারা গেছে সেখানে স্প্লিট এয়ার কন্ডিশনার বসানো আছে। আপনারা জানেন যে স্প্লিট এয়ার কন্ডিশনিং সিস্টেমে কোনো ফ্রেশ এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা থাকে না, দ্যাট ইজ অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা থাকে না, এবং ওখান থেকে কোনো এক্সজস্ট সিস্টেমের ব্যবস্থা ছিল না। আর এছাড়াও স্প্লিট এয়ার কন্ডিশনিংয়ে সবসময় কিছু রেফ্রিজারেন্ট গ্যাস, সেই গ্যাসটা লিক করে। তো আরেকটা বিষয় থাকে না, সেটা হলো যে কোনো ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে না। তো হসপিটালের পোস্ট অপারেটিভ বেড, যেখানে এই 4টা সিস্টেমই দেওয়া বাধ্যতামূলক, যেটা আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড, তার ভিতরে এর একটা সিস্টেমও ছিল না, যার ফলে ওখানে যে রেফ্রিজারেন্ট গ্যাস জমেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমেছে, সেটা একটা বাচ্চার সাস্টেনেবলের মাত্রা অতিক্রম করেছিল, যার ফলে বাচ্চাগুলো মারা গেছে। কীরকম সেটা? সেটা হলো যে আমাদের হুয়ের রিসার্চ অনুযায়ী, WHO রিসার্চ অনুযায়ী, একটা পূর্ণাঙ্গ মানুষ প্রতি 10 লক্ষ ভাগের 1000 ভাগ, অর্থাৎ 1000টা যদি মোলের ভিতরে একটা মোল এই রেফ্রিজারেন্ট থাকে তাহলে 8 ঘন্টা টিকে থাকতে পারে। আর 6 মাসের বাচ্চা পারে 10 লাখ ভাগের ভিতরে মাত্র যদি 3 ভাগ থাকে, 3 ভাগ থাকলে সে 8 ঘন্টা বেঁচে থাকবে। এখন 2-3 দিনের বাচ্চা, একদিন কিংবা 2-3 দিনের বাচ্চা, তাদের তো কোনো আসলে মাত্রা নেই। ঘটনাটা আমরা আসলে যোগসূত্রটা দরকার, মানে কি ঘটেছিল আসলে? ওখানে গ্যাস লিক হয়েছিল? গ্যাস লিকেজ না, নর্মালি এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রতি বছরে অ্যারাউন্ড 5% গ্যাস নর্মাল অবস্থায় লিক হয় এয়ার কন্ডিশনিং সিস্টেম। এটা কিন্তু নর্মাল, যে কারণে এই নর্মাল 5% লিকেজ হলেই যে পরিমাণ মাত্রা গ্যাসের মাত্রা আসবে, সেই মাত্রাটা ওই যে 3 ppm এক্সিড করবে, যার ফলে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে স্প্লিট এয়ার কন্ডিশনার, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার, ভিআরএফ টাইপ এয়ার কন্ডিশনার এবং প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার নিষিদ্ধ, ব্যবহার নিষিদ্ধ।
ওখানে কি ছিল? হাসপাতালে কি হচ্ছে, ওখানে স্প্লিট এয়ার কন্ডিশনার ছিল। এটা কি তাহলে স্পষ্টত ওইটা ভায়োলেশন হলো? স্পষ্টত আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডের লঙ্ঘন। শুধু স্প্লিট এয়ার কন্ডিশনার না, ওখানে ফ্রেশ এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল না, কোনো ফিল্ট্রেশন এয়ার ফিল্ট্রেশনের ব্যবস্থা ছিল না, এবং কোনো এক্সস্টের ব্যবস্থা ছিল না। সো তিনটা ক্ষেত্রে এখানে লঙ্ঘন হয়েছে। এর বাইরেও যে লঙ্ঘনটা বলি, আমাদের আইনে, ন্যাশনাল বিল্ডিং কোড ছাড়াও আইনে আছে যে যে কোনো ভবন নির্মাণ করার আগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটা এনওসি নিতে হবে। এনওসি নেওয়ার পরে তবেই কিন্তু সংশ্লিষ্ট এই ক্ষেত্রে রাজুক ওখানকার নকশাটা পাস করতে পারে। এই এনওসিটা না নেওয়ার ফলে ওখানে যেখানে বিল্ডিংটা তৈরি হয়েছে সেখানে কিন্তু কোনো উদ্ধার কর্মী গাড়ি সহ যেতে পারবে না। তার মানে ওনাদের কি এই এনওসিটা ছিল না? এনওসি ছিল না, অর্থাৎ এটার যদি বিধান মেনে চলতো রাজুক, তাহলে কিন্তু ওখানে হাসপাতাল করারই জন্য অনুমতি পেত না, এই একটা বিধানের জন্য। এতদিন তাহলে চললো কি করে? এটা তো বলা হয়ে থাকে এটা গরিবের হাসপাতাল, অনেকেই ভালো সুবিধা পায় বা ভালো চিকিৎসা পায়, কিন্তু এইরকম ঘটনা যদি উপর্যুপরি ঘটতে থাকে তাহলে কেউ না কেউ তো এটা ডিজাইন করেছে, কনসালটেন্সি করেছে। আমরা গত প্রায় 25 বছর ধরে আমরা হাসপাতালটাকে দেখছি। এটা কিন্তু একসময় একটা এনজিওর কার্যালয় ছিল, সেখান থেকে ধাপে 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 এটাকে এক্সপানশন করা হয়েছে। আমি জানি না এই এক্সপানশনের জন্য রাজুকের কোনো অনুমতিপত্র ছিল কি না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসতেছি আপনার কাছে। যে দুটো বিষয় উনি বললেন, আমি আপনাকে যখন পরিচয় করিয়ে দিই আমাদের দর্শকের কাছে বলেছিলাম যে নাগরিকরা আসলে এমন একটা জায়গায় আছে, আমরা আসলে অনেক জায়গায় কথা বলতে পারি না, আমরা চিৎকার করতে পারি রাস্তায়, কিন্তু নাগরিকের আসলে করণীয় কি? এই যে ধরেন দুটো বিষয় উনি বললেন, উনি তো এক্সপার্ট এটার, উনি বললেন উনি পরিদর্শনও করেছেন, একটা রিপোর্ট উনি জমা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, যে একটা ভায়োলেশন হচ্ছে ন্যাশনাল বিল্ডিং কোডের ভায়োলেশনটা ওনারা করেছেন। দ্বিতীয় যেটা করেছেন সেটা হচ্ছে যে ওনাদের ওই যে সার্টিফিকেট নাই, ফায়ারের সার্টিফিকেট নাই। দুর্ঘটনার মতো যে ফায়ারের সার্টিফিকেট না থাকলে যেটা হয়, ফায়ারের গাড়ি ঢুকতে পারে না, তো সেই কারণে সার্টিফিকেটটা দেওয়া হয় না, বা ফায়ার সার্টিফিকেট না, এটা বলে এনওসি বলে আর কি, উনি যেটা বললেন। এখন এই যে ওনারা ভায়োলেশন করলেন, ফায়ারের এনওসি নিলেন না, এই শক্তি আসলে কোথায় পেলেন? আরেকটা বিষয় হচ্ছে, এটা কি আসলে আমরা তো জানি যে একটা হসপিটালে এরকম হওয়ার কোনো সুযোগই নাই, এটা কিভাবে সম্ভব? দেখেন, একটা জিনিস হলো কি, এগুলি তো নাগরিক সেবার জন্য করা হয়। যত কিছু আছেন দেশে এই ভূখণ্ডে যা কিছু ঘটে, ল অফ ল্যান্ড বলতে একটা ব্যাপার আছে কিন্তু, যে এই ভূখণ্ডে যা কিছু ঘটবে আইন অনুযায়ী ঘটতে হবে, এবং আইনটা ঠিক মতো মানা হলো কি না হলো, এর জন্য আবার সরকারের কিছু দপ্তর আছে, তারা দেখবে আইনটা ঠিক মতো মানা হলো নাকি হলো না। আমরা যখন কোনো একটা ব্যাংকে যাব, আমি যখন ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে আসি, আমি কিন্তু সরকারের উপর ভরসা করে যাই। এই ব্যাংকের মালিককে আমি চিনি না, সে কি কালো না সাদা, সে বাটপার না সাধু, আমি জানি না, কিন্তু আমি চিনি সরকারকে। আমি মনে করি সরকার এদেরকে অনুমতি দিয়েছে ব্যাংক করার, কাজেই আমার এই টাকাটা আমি সরকারের উপর ভরসা করে ওদের কাছে রেখে আসি। আমি যখন একটা হাসপাতালে যাই, এখানেও আমি সরকারের উপর ভরসা করতে চাই যে সরকার এখানে একটা হাসপাতাল করতে দিয়েছে, এটা হাসপাতালের জন্য যা যা থাকা দরকার তা অবকাঠামোগত ভাবে বলেন, চিকিৎসকের দিক দিয়ে বলেন, মানে এখানে কি একজন আপনার ওয়ার্ড বয় যে অপারেশন করতেছে না কি করতেছে, এগুলি তো আমি চিনব না, আমি তোদের কাউকে চিনি না। ওটিতে কিছু লোক মুখ ঢেকে এসে কি করতেছে, ওটা তো আমি জানবো না, সে তার সার্টিফিকেট আছে কি নাই, এগুলি দেখবে কি? আমার হয়ে আমার স্বার্থটা, আমার সেফটিটা কে দেখবে? সরকার দেখবে। সরকার দেখবে। তো আমি সরকার আবার দেখার জন্য হেলথ আছে, একটা হেলথ ডিরেক্টরেট আছে, স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলি, এই স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু ডিরেক্টর হসপিটাল নামে একটা পোস্ট আছে, তার কাজই হলো এই হাসপাতাল এবং ক্লিনিকগুলো পরিদর্শন করা। প্রতি মাসে একবার করে প্রত্যেকটা হাসপাতাল তার পরিদর্শন করার কথা, উনি অথবা ওনার লোক। যারা যাচ্ছে তারা তো হাসপাতাল দিয়ে সম্বন্ধে জানে যে এই হাসপাতালে এইগুলি না থাকলে এটা হাসপাতাল না, এটা তখন মুদির দোকান। সে এটাই ভাববে মুদির দোকান এবং হাসপাতালের পার্থক্যটা ওনারা জানে বলেই তো ওখানে চাকরি হয়েছে। তো এই লোকগুলি তো যায় প্রতিনিয়ত। তো আপনি যখন হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আপনি হাসপাতালে যোগাযোগ করে বলেন, দেখবেন ওদের কাগজপত্র সব ঠিক, ওদের হাসপাতালের ওই যে ডিরেক্টর হাসপাতালের যে পরিদর্শক আছে উনি এখানে আসছে, দেখেন গত মাসেও আসছিল, সাইন করে গেছে।
এখন এই সাইন করে সে কি নিয়ে গেছে এটা সে আর সে জানে, আমার তো জানার কথা না। না, এটা আমাদের জানার কথা, সাধারণ জনগণের Fine. জানার কথা। তো এখন যখন একটা অঘটন ঘটে, দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদের কানে পানি যায়। আমি একটা হসপিটাল করে ফেললাম, ওনারা তো মানে অনেক সম্মানিত মানুষ, কিছুদিন আগে ওনার ওনার দেখেন, পরিবারের হাসপাতাল যখন কেউ করে, ওই যে আমরা ছোটবেলায় লিখতাম না এইম ইন লাইফ, ওই এইম ইন লাইফে কিন্তু 90% স্টুডেন্ট লিখতো সে ডাক্তার হবে, 90% লিখতো সে বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার খুব কম লোক লিখতো, ডাক্তার লিখতো। ডাক্তার লেখার কারণ আছে, কারণটা হলো ডাক্তার সে কেন হতে চায় এটা ব্যাখ্যা করা যত সহজ, ইঞ্জিনিয়ার হওয়া অত সহজ না, ইঞ্জিনিয়ারের ব্যাখ্যাটা অনেক জটিল। জি, কিন্তু ডাক্তার হওয়ার খুব এর মধ্যে মানবিক ব্যাপার আছে, গ্রামে যাবে, গরিব মানুষের চিকিৎসা করবে, মানে ব্যাপারই আলাদা, তাই না? এটা তো এম ইন লাইফ। ডাক্তারদের মতো, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, কিন্তু আমি যদি কমনলি বলি, ওনাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে পৃথিবীতে আমাদের দেশে? আছে রে ভাই, আছে। আপনি আমাকে বলেন যে মানে আমি কি বলবো, যে একজন রুগী যাচ্ছে বাংলাদেশে, একটা ওষুধ, আমি সিম্পলি একটা কথা বলি, একটা ওষুধ, সেই ওষুধের দাম 10 টাকাও আছে, আবার সেই একই কাজ করে সেই ওষুধের দাম 50 টাকাও আছে, আবার সেই একই কাজ করে বিদেশি ওষুধ, ওই একই কাজ করে, একই জেনেরিক নেম সেম, তার দাম হয়তো মনে করেন 300 টাকাও আছে। ডাক্তার কখনো রুগীর দিকে তাকে ভাবে এই রুগীর ভাত খাওয়ার টাকা নাই, সামর্থ্য আছে। সে 300 টাকা ওষুধ দিয়ে কীভাবে কিনবে? ভাবে না। ভাবে না কেন জানেন? ওই 300 টাকা বেচলে সে কমিশন পাবে, কারণ এই প্রেসক্রিপশন ওখানে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে প্রত্যেকটা ওষুধ কোম্পানির এমআর দাঁড়ায় থাকে, ঝাঁপিয়ে পড়ে সবাই। ওরা এটা ছবি তুলে যে এই ডাক্তার সাহেব গত বছর আমি বিদেশ থেকে একটা সেমিনারে পাঠাইলাম, তার রুমের এসিটা আমি লাগাই দিছি, সে আমার কোম্পানির ওষুধ না লিখে অন্য কোম্পানির ওষুধ লিখতেছে। তো এই ডাক্তার হলো, আমরা যে ছোটবেলায় দেখতাম না ফুটপাতে ডুগডুগে বেঁচে ওষুধ বেচে, রাইট, হ্যাঁ, ক্যাম্পাসে। একদম হ্যাঁ, ক্যানভাসার। তো আমাদের এই ডাক্তাররা হলো ওই ওষুধ কোম্পানির ক্যানভাসার। কথাটা শুনতে খারাপ শোনা যায়, বাট দিস ইজ রিয়েলিটি। এখন যখন আপনি হাসপাতাল করেন, হাসপাতালে আপনি কী করেন? হাসপাতালের অবকাঠামো কে আছে না, কেউ দেখতে আসে না, তার লক্ষ্য থাকে বাজারে সবচেয়ে চালু যে ডাক্তাররা আছে, যে ডাক্তারদের খুব প্রসার আছে, এরকম ডাক্তার সেখানে কয়টা আনতে পারে? একটা ডাক্তার একটা হাসপাতাল চালায়, রাইট, ওই যে প্রভাব, যাদের প্রভাব আছে, একটা যাদের, ডাক্তার জি, সে ডাক্তার হাসপাতাল চালায়, তার প্রসার বেশি, প্রসার বেশি। সে একটা হাসপাতালের দায়িত্ব নিয়ে নেয় যে তোমার হাসপাতালে বেড আছে 50টা অথবা 100টা, তার মধ্যে 30টা বেড আমি তোমাকে ডেইলি রুগী দেবো, সে দায়িত্ব নিয়ে নেয় এবং ওই 30টা বেডের রুগী থেকে সে শেয়ার নেয়। কিন্তু তাই বলে মাসুদ ভাই, এটা কি সম্ভব যে আমরা গণমাধ্যমে দেখলাম যে ওনারা সাংবাদিককে পেটাচ্ছে? তো এইটা কেমন কথা যে একটা এটা হলো গাইড বিষয়, এটা পেটাচ্ছে কেন? এই মানুষ যোগটা কখন পেটায় কোত্থেকে জানেন? আসে এটা? কখন পেটায়? দুইটার সময় পেটায়। একটা সময় হলো গিয়ে যখন নাকি তার কোনো আত্মপক্ষ সমর্থনে কিছু না থাকে, তখন পেটায় যে আমি তো প্রশ্ন করলে তো উত্তর দিতে পারবো না, সাংবাদিক যখন আমাকে প্রশ্ন করবে আমি তো উত্তর দিতে পারবো না, কারণ আমি প্রশ্নই করতে দেবো না, পিটাবো। একটা পদ্ধতি। দ্বিতীয় একটা পদ্ধতি হলো যখন সে নিজেকে সমস্ত ধরাছোঁয়ার বাইরে মনে করে, পাওয়ারফুল মনে করে। তার মানে ওরা অনেক পাওয়ারফুল। দুটার যে কোনো একটা। তো এই যে ধরেন আপনার এত বছর ধরে এটা চললো, কোনো আইনের লঙ্ঘন করে বসে আছেন অ্যাকর্ডিং টু আপনি একটা হাসপাতালকে সিঙ্গেল করতেছেন, সিঙ্গেল আউট করতেছেন কেন? ঢাকা শহরে আমরা সামগ্রিকভাবে আমি বললাম ঢাকা শহরের আপনি যে উনি যে কথাগুলি বললেন, যেটা হাসপাতালের চেহারাটা কেমন হওয়া উচিত, একটা হাসপাতালের মধ্যে ভেন্টিলেশন কেমন থাকা উচিত, হাসপাতালের মধ্যে আলো বাতাস কেমন থাকা উচিত, উনি যদি সেভাবে ধরে, ঢাকা শহরে যতগুলি হাসপাতাল আছে তার 85% হাসপাতালই বাতিল বলে গণ্য হবে, ইনক্লুডিং ইউর ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেটা আছে ওভারলোডেড কোশ্চেন না, আমি ওভারলোডে যাচ্ছি না, ওই লোডিং আমি যাচ্ছি না, আমার দেশের লোক বেশি বেশি লোক যাবে এটা নিয়ে মাথা ব্যথা না আমার। আমার কথাটা হলো এই হাসপাতালে যে ভবনটা আছে, মূল যে ভবনটা, এটা কি হাসপাতাল করার জন্য তৈরি করা হয়েছিল? না, এটা হসপিটালের জন্য তো না। না, তাহলে একটা হাসপাতাল আপনার বানালেন কেন? এটা ভাঙেন, ভেঙে হাসপাতালের মধ্যে বানান, তা বানাবে না। তখন বলবে কি আমাদের ঐতিহ্য, হেরিটেজ, অমুক তমুক বলতেছে। যদি আপনি ঐতিহ্য রক্ষা করেন তো এটা ঐতিহ্য করে রাখেন, অন্য জায়গায় করা যেতে পারে।
তাহলে আপনি ঢাকা মেডিকেল কলেজ, যদি উনি তো এই ব্যাপারে এক্সপার্ট, উনি বলুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেটা আছে এটা কোনো বিবেচনায় হাসপাতাল হওয়ার যোগ্য কিনা, উনি বলুক। ওনার কাছে জিজ্ঞেস করেছেন, আপনি বলেন। হাসপাতালের যে অবস্থা ঢাকা শহরে ধরেন 2 থেকে সংখ্যাটা এরকম পাওয়া যায় আর কি, সঠিক সংখ্যা এখনো জানি না, 2 থেকে 300 হাসপাতাল ঢাকা শহরেই আছে, 2 থেকে 300 হাসপাতাল। উনি যে প্রশ্নটা করলেন, ঢাকা স্পেসিফিকলি বলেছেন ঢাকা মেডিকেল কলেজটা কি আসলে হাসপাতাল হওয়ার মতো অবস্থা? আমি সম্মানিত মাসুদ কামাল ভাইয়ের কথার রেফারেন্সে বলি যে আমার স্ত্রী, আমরা দুজন প্রতিদিন সুস্থ থাকার জন্যে কোনো ওষুধ সেবন করব না, ডাক্তারের কাছে যাব না, সুস্থ থাকার জন্য আমরা দুজনে ব্যায়াম করি। যদি দেখি 2 দিন কিংবা 3 দিন সে ব্যায়ামে যাচ্ছে না, তাকে একটা থ্রেট করি। সেই থ্রেটটা হলো, অসুস্থ হলে আমি তোমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেবো, যাতে কেউ বলতে না পারে যে আমি ওষুধ করার মানে ট্রিটমেন্টের ব্যবস্থা করিনি, অথচ সে জানে যে ঢাকা মেডিকেল কলেজের ভেতরের অবস্থাটা কী। তার মানে এটাই ইন্ডিকেট করে যে আসলে ওখানে যে পরিবেশ আছে সেটা অত্যন্ত খারাপ পরিবেশ। তো এটা দ্যাট ইজ আমাদের কোনো কমপ্লায়েন্সের ভেতরেই পড়ে না। আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে ধরেন আপনি একজন কনসালটেন্ট, একজন আর্কিটেক্ট আছেন, এটার পিছনে আর্কিটেক্ট মানে তার আর্কিটেকচারাল ডিজাইন করেন, আপনার মতো এমইপি ডিজাইনার কনসালটেন্টরা আছেন। এই হাসপাতালগুলো কি মাসুদ ভাই যে কথাটা বলেন, ঢাকা শহরের এই হাসপাতালগুলো বা বাংলাদেশের সেই হাসপাতালগুলো তো ওনারাই ডিজাইন করেন, ওনারাই উচ্চশিক্ষিত। তো তাহলে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? ওনারা কি সেটা সাজেস্ট করেন না, ডিজাইনে রাখেন না? আচ্ছা, এটার সরাসরি জবাবটা দিয়ে দিই যে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড হয়েছে 1952 সালে, তারপরে 2006 সালে এটা নবায়িত হয়। সেই ন্যাশনাল বিল্ডিং কোডে স্পষ্ট করে লেখা আছে যদি কেউ এই কোড ভায়োলেশন করে তার জন্যে যে আর্কিটেক্ট ডিজাইন করবে, যে স্ট্রাকচারাল ডিজাইনার ডিজাইন করবে, প্লাস অন্যান্য যে ডিজাইনার ডিজাইন করবে এবং যিনি ইমপ্লিমেন্টেশনে থাকবেন, কন্ট্রাক্টর প্লাস ওনার, তাদের সবারই শাস্তি হলো 7 বছরের জেল। আইনটা আমি সাথে করে নিয়ে আসছি, বাংলাদেশ গেজেট এই আইনটা, 7 বছরের জেল। অদ্যাবধি কারো এই 7 বছর কেন 7 দিনের জেলও হয়নি। কাজে এটা জানি যে এটা ভায়োলেট করলেও আমার জেল হবে না, কিছুই হবে না আমাদের। কিছুই হবে না। আপনার কাছে এই এটাই বিষয়ে আসি, তাকে যে নিয়ে দিয়েছে। উনি চমৎকার একটা কথা বললেন, আজ পর্যন্ত এরকম কোনো শাস্তি হয় নাই। প্রসঙ্গটা বারবার চলে আসে কারণ সাম্প্রতিক ঘটনা। ধরেন আমরা এই হাদ্দিন হসপিটাল নিয়ে যদি বলি যে কতগুলো শিশু মারা গেলেন, এখন ধরেন যে যিনি আছেন ব্যবস্থাপনা পরিচালক, ওনার ভাই ছিলেন কিছুদিন আগে উপদেষ্টা। আপনি কি এর আগে আরেক ভাই আওয়ামী লীগ আমলে ছিলেন এমপি, আওয়ামী লীগের আরেক ভাই আওয়ামী লীগ আমলে এমপি ছিলেন। তো এই সব কারণেই ওনারা ওনার ভাইয়েরা সব দলে আছেন, ওনার ভাইয়েরা সব দলে আছেন। এই জন্য ওনারা কোনো কোড মানবেন না, ওনার তো কোনো দল তো থাকবে ক্ষমতায়, সেই দলের লোক তাদের থাকবে। শুনেন ভাই, আমি একটা কথা বলি, কথা হলো পরিষ্কার যে এখানে একটা মামলা হবে এবং শিশু হত্যার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করা হবে। আজকে ঘটনা ঘটছে কয়দিন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি একটু আগে দেখতেছিলাম 2011 সালে কলকাতার শহরে ঢাকুরিয়াতে, দক্ষিণ কলকাতায় একটা বিখ্যাত হাসপাতাল ছিল, বড় হাসপাতাল, নাম হলো আমরি হাসপাতাল। খুবই নাম করা হাসপাতাল। সেই হাসপাতালের নিচে গ্রাউন্ড ফ্লোর, মানে এই আন্ডারগ্রাউন্ডে কিছু মালামাল রাখা ছিল। সেই মালামালগুলিতে শর্ট সার্কিটে আগুন ধরে গেছিল। এই আগুন ধোঁয়াটা তো উপরে দিকে উঠছে, এই ধোঁয়ার কারণে ওখানে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল, ঠিক আছে। এবং খুবই বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল এর মালিক এমডি সহ 3 দিনের মধ্যে তারা গ্রেপ্তার হয়েছে। এখন তারা জামিনে, এই মামলা এখনো চলছে, এখন তারা জামিনে আছে। ওরা এতই পাওয়ারফুল যে তারা ওই মামলা চলাকালীন 2016 সালে এই ধরনের, মানে আপনার যখন নাকি কর্পোরেট বিল্ডিংয়ে যখন আগুন ধরবে, যদি কেউ মারা যায় তাহলে কি শাস্তি হবে, তাদের পাওয়ারের কারণে তারা জামিন পাবে কি না, এই আইন তারা চেঞ্জ করছিল। আইন চেঞ্জ করতে বাধ্য হয়েছিল গভর্নমেন্ট। সে আইন চেঞ্জ করার কারণে ওই পরিবর্তিত আইনে তারা জামিনও পেয়ে গেছিল। ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এই যে স্বাস্থ্য অবকাঠামো এবং আমাদের ন্যাশনাল প্রায়োরিটি, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। তো দুজন সম্মানিত অতিথি এই বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনারা শুনলেন। মূল বিষয়টা হচ্ছে আমাদের নিজেদেরও কিন্তু সচেতন হওয়ার সময় চলে এসছে।
আমরা আর কত মরব? আমাদের দরকার হচ্ছে আমি যে ইমারতটা তৈরি করব সেটা নিয়ম মেনে, আইন মেনে, প্রত্যেকটা লাইসেন্সকে এনশিওর করে, যেরকম আমাকে ডিজাইন করা হয়েছে, কনসালটেন্টরা ডিজাইন দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের কাজ করা উচিত। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।